নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও এসেছি বাসুদেব চক্রবর্তী মহাশয়ের ছাদ বাগানে। বাসুদেবদা অসাধারণ বুগেনভেলিয়া সংগ্রহ করেন এবং সারা বছর বুগেনভেলিয়ার চর্চা করেন। সাথে রয়েছে কিছু অ্যাডেনিয়াম। নমস্কার বাসুদেবদা। হ্যাঁ, নমস্কার। তোমার সকল দর্শকদের শুভেচ্ছা এবং বাংলার নতুন বছরের শুভেচ্ছা। বাসুদেবদা, এই একেবারে প্রথমেই যে বুগেনভেলিয়ার ফুলটা ফুটে আছে, খুব সুন্দর লাগছে। গাছটার পাতাটা, ফুলটা, কম্বিনেশনটা অপূর্ব। আপনি বলছেন যে এই ভ্যারাইটিটার মানে আইডিটা আপনার আমার জানা নেই, তবে এটা বারবার ফুল হয়, মানে রিপিট ব্লুমার যাকে বলে। মানে হাওয়াইন পার্পেলের মতন অনেকটা দেখতে, সেটা নয়, তার থেকে ব্রাইটনেসটা বেশি। হ্যাঁ, ব্রাইটনেসটা অনেক বেশি, পাতাটা অনেক উজ্জ্বল। দেখা যাক দর্শক বন্ধুরা কেউ আপনাকে হয়তো সাজেশন দেবেন। হ্যাঁ, এটার সঙ্গে সাদা একটা নিয়ে মাল্টিগ্রাফট করতে পারলে খুবই সুন্দর হবে। আপনি তো নিজেই গ্রাফট করছেন। করবো এটা পরে, এটার সঙ্গে সাদার কোনো একটা কম্বিনেশন। আপনাদের মতো মানুষদের থেকে আমরা শিখি। পরপর যে গাছগুলোর ফুল আছে পরপর আগে দেখে নিই। এটা সুবর্ণা, ছোট গাছ সুবর্ণার, বড়টা নেই এখানে। আপনি একটু গাছগুলোর মানে প্রকৃতির সম্পর্কে বলবেন, কী রকম পছন্দ করে, কি আপনার অভিজ্ঞতা হলো সেটা জানাবেন। মানে বুগেনভেলিয়ার ক্ষেত্রে তো কিছু এক একটা গাছের এক এক রকম ক্যারেক্টার আছে। এই যে ফুল ফুটে আছে, ওটা তো অনেক পুরনো ভ্যারাইটি এখন, ক্রিস্টিনা সম্পর্কে বলুন। ক্রিস্টিনা ভালো ভ্যারাইটি, খুব ভালো ব্লুমার। ক্রিস্টিনা আমার যা অভিজ্ঞতা, তাতে শীতে কম ফুল হয়, এখনই বসন্ত থেকে গরমেই বেশি ফুলটা দেখা যায় ক্রিস্টিনাতে, এবং ভ্যারিগেশনটা এই সময়তেই বেশি ভালো আসে। ওই ভ্যারিগেটেড পাতাটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি, আর ক্রিস্টিনার পাতাতে খুব একটা ভ্যারিগেশন নেই, মাঝে মাঝে কুকড়ে যায়। ফুলটাতে পাতাটা একটু কুকড়ানো থাকে, ফুলটাতে ভ্যারিগেশন আছে। আর এই গাছটাও তো খুব সুন্দর। এটা কি গাছ? এটা গোল্ডেন বি গজেস। এটাও প্রচণ্ড ব্লুমার, মানে একাধিকবার বছরে ফুল হয়, আর যখন ফুলটা হয়ে যায় তখন আর পাতা দেখা যায় না। প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। খুব ভালো একটা ভ্যারাইটি, খুবই ভালো ভ্যারাইটি গোল্ডেন বি গজেস। আর পিছনে ফুটে আছে এটা স্পেকট্রাম, খুবই ভালো ভ্যারাইটি, প্রচণ্ড ব্লুমার। নিজে থেকে বুশ তৈরি করে। হ্যাঁ, এই গাছটা একটু ডোয়ার্ফ ভ্যারাইটিরই হয়, খুব একটা লম্বা হয় না, চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু খুব একটা লম্বা হতে দেখিনি। এই গাছটা তো বয়স অনেক হলো, 3-4 বছর। 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ। আর এটা তো সেই অনেক পুরনো এবং খুব অল টাইম ফেভারিট ভ্যারাইটি, কায়াটা ইন্ডিয়া। খুব মিষ্টি রঙটা, খুবই মিষ্টি রঙ, এবং খুব মানে সবারই ছাদ বাগানে এটা অবশ্যই রাখা মতো একটা গাছ, যতই পুরনো হোক। বাসুদেবদা, মে মাস, আপনি বলুন যে বুগেনভেলিয়ার যে রিপটিং এবং হার্ড প্রুনিং, এটা কোন সময় করলে ভালো? এখন আর হার্ড প্রুনিং করা উচিত নয়, তবে রিপটিং যদি খুব প্রয়োজন হয় করতেই পারে, কিন্তু সেই রিপটিং করার পর গাছটাকে শেডে রেখে দিতে হবে। মানে হার্ড প্রুনিংয়ের টাইম কি চলে গেল? চলে গেছে ঠিক নয়, কিন্তু এখন না করলেই ভালো এখন হার্ড প্রুনিংটা। তাহলে কোন সময় করতে হবে ওটা? অ্যাকচুয়ালি একটা সময় চলে গেছে। আমার তো বেশিরভাগই হার্ড প্রুনিং করা হয়ে গেছিলো মার্চ এপ্রিল, এই 2 মাসের মধ্যে। আবার বর্ষার পরে করতে পারবে। বর্ষার পরে? তা বর্ষার পরে যদি করা হয় তাহলে তো পরবর্তীকালে ফুল পেতে দেরি হবে। না, বর্ষার পরেও তারপরে তো জুলাই মাসেও যদি করে, তারপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পিঞ্চিং করে করে গাছের খুব সুন্দর শেপ দেওয়া যায়। ও, তাহলে আপনি বলছেন যে রিপটিংটা এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে? হ্যাঁ, রিপোর্টিং হার্ড প্রুনিং এপ্রিলে, স্প্রিংয়ের মধ্যে করে নেওয়াটাই ভালো। তারপরে পরবর্তীকালে আমরা ওই আরেকবার হার্ড প্রুনিং করব। বর্ষার পরে আরেকবার হার্ড প্রুনিং করা যেতে পারে। তাহলে 2বার হার্ড প্রুনিং হবে? হ্যাঁ, সেটা গাছের গ্রোথ অনুসারে। খুব বড় পুরনো গাছের 2বার হার্ড প্রুনিং করা যেতে পারে, ছোট গাছের হলে তো আর 2বার হার্ড প্রুনিং হবে না। গাছের অবস্থা এবং স্বাস্থ্য দেখে আমরা ঠিক করব। অবশ্যই তাই। তাহলে মূলত আপনি সাজেস্ট করছেন যে রিপটিংটা
যত আগে করে ফেলা যায়। আগে পুরোপুরি মানে একদম গরমের সময়টা শুরু হওয়ার আগে, বসন্তে, মে জুন মাসের আগেই, বসন্তের শুরু, হ্যাঁ? বসন্তের শুরু থেকেই রিপোর্টিংগুলো করে নেওয়া হলো। আগে যেমন আমরা বলতাম যে জুন মাস থেকে রিপোর্টিং এবং হার্ড পোনিং একসাথে করা, জুনের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখ, তাহলে সেই বক্তব্যটা থেকে অনেকটা মানুষকে সরে যাওয়া দরকার। রিপোর্টিং বর্ষার সময়, ঘোর বর্ষাতে রিপোর্টিং করলে পরে গাছে অনেক রোগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একেবারে বর্ষার শেষের দিকে করলে তো ফুল পাওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। দেরি হবে না, ফুল বর্ষার পরে একটু ভালো করে খাবার দাবার দিয়ে রিপোর্টিং করলে পরে এবং হার্ড পুডিং করলে পরে গ্রোথ হয়ে যাবে। 2-3 মাসে খুব ভালো গ্রোথ, 2-3 মাসে গ্রোথ হয়ে যাবে। কোন মাস অবধি গ্রোথ নেয়? শীতকাল ছাড়া বোগেনভেলিয়া সবসময়তেই গ্রোথ হয়। শীতকালটা একদম শুধু পুরো অফ থাকবে। খুব কড়া শীত যখন পড়ে সেই সময় ছাড়া সবসময়তেই অল্প বিস্তর গ্রোথ হয়। একদম গ্রোয়িং টাইম এই সময়টা, আর তাছাড়াও অল্প স্বল্প গ্রোথ তো সবসময়তেই হয়। আরেকটা আপনি মাটির ফর্মুলা বলেছিলেন, আমাদের বাগানে দাঁড়িয়েও আপনি একদিন ভিডিও করে বলেছিলেন যে কীভাবে মাটিটা বানাচ্ছেন। হ্যাঁ, আমার এই কায়াটা অনেক পুরনো, এটা তো ক্লোরোসিস ধরেছিল, এবার নতুন মিডিয়াতে এটা পটিং করা হয়েছে এবং ঠিক হয়ে গেছে। হ্যাঁ একদম। আর কীরকম বুশি হয়েছে দেখতে পাচ্ছ না গাছটা, গ্রোথ খুব ভীষণ গ্রোথ নিয়েছে। এই কায়াটা, তারপরে অনেক গাছ, আর ওইখানে কিছু এখনও শেডের মধ্যে রাখা আছে, ওই আদারনা, অর্জুনা, তারপরে ব্রিজার 2 ভ্যারাইটি, ওইগুলো এখনও বের করিনি, ওগুলো সব রিপোর্টিং হয়েছে নতুন মিডিয়াতেই। তাহলে আপনি আরেকবার আমাদের দর্শক বন্ধুদের ওই মাটির যে প্রিপারেশনটা, যেটা সয়েল মিক্স, সেটা একটু বলে দিন। হ্যাঁ, আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ওই ডিকম্পোজ করা রাইস হাস্ক, ধানের খোসা আর কি, খোসা, গুঁড়ো নয়, আর সিন্ডার আর ভার্মি। গোবর সারটা আমি ইউজ করিনি, ভার্মি। এই তিনটে মেন মিডিয়া। তার সঙ্গে এবার যা অন্যান্য জিনিস যেগুলো লাগে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ইত্যাদি, ওইগুলো কমন জিনিস, সিঙ্গল সুপার ফসফেট, ওইসবগুলো আছে। কিন্তু মেন মিডিয়া যেটা, বেস যেটা, সেটা হচ্ছে মাটিটা দিইনি, তার পরিবর্তে ওই রাইস হাস্ক ডিকম্পোজ করা, তারপরে একদম ওই 0 to 2 মিলিমিটার সাইজের সিন্ডারটা, বড় সিন্ডার না, ছোট সিন্ডারটা একদম, আর ভার্মি। বালিটালিও দিইনি। আপনি একটু আমাদের ডিটেলসে বুঝিয়ে বলুন, কারণ ধরুন এই যে মিডিয়াটা আপনি বলছেন, এটা পুরো সয়েললেস মিডিয়া। তাহলে ডিকম্পোস্ট করা যে রাইস হাস্ক বলছেন, তাহলে ডিকম্পোস্ট কীভাবে করবেন রাইস হাস্কটাকে প্রথমে? ওটা অনেক রকমভাবে করা যায়, তবে সব থেকে ইজি হচ্ছে ওটাকে একদিন জলে ভিজিয়ে রেখে, এমনি প্লেন জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে বস্তার মধ্যে 2-3 মাস বেঁধে রেখে দাও, ছায়া জায়গায় রেখে দেওয়া। ধানের তুষটাকে ধানের তুষের যে একটা মানে ভাঙা তুষ পাওয়া যায়, আবার একটা বড়, পুরো ওই বড় তুষটা যেটা থেকে জাস্ট চালটা বেরিয়ে যাওয়ার পর যেটা পড়ে থাকছে। আচ্ছা, ওটাকে একটু এক রাত্রি জলে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, 24 ঘন্টা জলে ভেজানো থাকলো, জলটা ঝরিয়ে আমি যেটা করেছি আর কি, জলে এখনো ওই যে বস্তায় রাখা আছে কিছু, ওগুলো সব ইউজ হয়নি। ওই জল থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে মিনিমাম 1 মাস, আমার এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে, 1 মাস বস্তাতে বেঁধে ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম। এটা ডিকম্পোস্ট অনেকটা হয়ে যায়? হ্যাঁ, ম্যাক্সিমামটা ডিকম্পোজ হয়ে যায়। এটা কি মাঝে মাঝে একটু জল দিতে হবে? না, ওটা ওর মধ্যে ধানের তুষের জল ধারণ করার একটা এক্সট্রা ক্ষমতাই আছে। তাহলে ওটা কি ওই 2-3 মাস পরে যখন খোলা হবে কালচে হয়ে যায়। তারপরে রোদে ওটাকে শুকিয়ে নিয়েছি, করে আমি ইউজ করেছি। এবার আপনি বলুন যে এই যে মিক্সারটা আপনি করছেন 10 ইঞ্চি টবের মাপে, এই যে এখানে টবগুলো রয়েছে, এরকম টবের মাপে আপনি যদি 10 টব মানে মিক্সার বানান, তাহলে কত টব আপনি দিচ্ছেন, ধানের তুষ দিচ্ছেন? ধানের তুষ ধরে নাও 4 টব ধানের তুষ, 4 টব সিন্ডার, আর 2 টব হচ্ছে ভার্মি। 4 টব ধানের তুষ, হ্যাঁ, 4 টব সিন্ডার, ওই 0 থেকে 2 মিলিমিটার ওইটা, আর 2 টব সিন্ডার, এই 2 টব হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা এবার কম বেশি হলে পরে কোনো ক্ষতি নেই, যে একটু ভার্মিটা কেউ বেশি দিল,
তিন তিন ছয় টব, 3 টব ধানের খোসা, 3 টব সিন্ডার আর তার জায়গায় 4 টব ভার্মি দিল, তাতেও চলতে পারে, কোনো অসুবিধা নেই। এতে জল ধারণ ক্ষমতাটা এবং এয়ারেশনটা দুটোই দুটোই ভালো হয়। উন্নতি হবে। জল একেবারেই দাঁড়াবে না। জল দাঁড়ায় না, তবে খুব রোজ বা দুবেলা, এই গরমের সময় দুবেলা জল দিতে হয় না, জলটা অনেকটা ধরে রাখে। ও, কিন্তু এয়ারেশনটা প্রচুর পাবে। হ্যাঁ, মাটি একবারে ভুসভুসে হয়ে যাবে। ভুসভুসে থাকে মাটি। তাহলে এটা একটা খুব ভালো ফর্মুলা, আপনি যেটা ব্যবহার করে উপকার পাচ্ছেন, তাই তো? একদমই, তো হাতে নাতে ফলে, যে কায়াটাটা দেখলেই বোঝা যাবে যে গ্রোথটা কীরকম হয়েছে কায়াটা। আচ্ছা, এই যে মিক্সচারটা আপনি বানাচ্ছেন, এই মিক্সচারটা খোলা আকাশের নিচে গাছ রেখে বর্ষাকালে করা যাবে? হ্যাঁ, তবে কিছু গাছ ওই কনস্ট্যান্ট বৃষ্টিতে, যেমন স্পেকট্রাম, যে নিম্নচাপের যে 7 দিন 8 দিন ধরে যে বৃষ্টি হয়, তাতে ওদের ওই মানে ডালগুলো আস্তে আস্তে পচতে পচতে একদম নষ্ট হয়ে যায়, ডালগুলো শুকিয়ে আসে। আর প্রথমে পাতা ঝরে যায়, তারপরে ডালগুলো গলে যায়, শুকিয়ে যায়। তো ওই নিম্নচাপের বৃষ্টিতে কিছু কিছু গাছ আছে যেগুলোকে শেডে রাখতে হবে। তাহলে ভালো এবং বিভিন্ন রকম যে নতুন জাতের বুগেনভেলিয়া করতে গেলে একটা শেড খুব জরুরি। শেড খুব জরুরি, হ্যাঁ, একদমই তাই। আপনি এরকম শেড তৈরি করেছেন? আমার তো ছাদের অর্ধেকটা জুড়ে শেড করা আছে। এটার উপরে সিলপলিন এবং নেটলন দুটোই দেওয়া আছে। হ্যাঁ, সিলফোলিন আর ওই ওই যেটাকে বলা হয় গ্রিন শেড নেট, দুটোই দিয়েছেন? দুটোই আছে। এতে যে আলোটা একটু কমছে, তাতে বুগেনভেলিয়ার ক্ষেত্রে এই সময় ভালো। একদমই, খুবই ভালো। অতিরিক্ত কড়া রোদটা ভালো নয়, রোদেরও একটা পার্সেন্টেজ আটকে দেয়। পরপর আরও ফুলগুলো দেখি, এখানে ফুটে আছে। এটা ওটা হচ্ছে থিমা পিচ। থিমার আমার দেখা যতগুলো ভ্যারাইটি আছে, থিমা ইয়েলো, থিমা পিচ, থিমা রেড, তার মধ্যে থিমা পিচ আমি দেখেছি খুব ভালো ব্লুমার, সব থেকে বেশি ফুল হয় এবং বারবার ফুল হয় থিমা পিচটাতে। বারে বারে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে। আর এটাতে সেই পুরনো থিমার মতো দুটো কালারই পাওয়া যায়, সাদা এবং এই যে এখানটা সাদা আছে, সাদা এবং পিচ দুটোই পাওয়া যায়, যেটা থিমা রেডে পাওয়া যায়। থিমা রেডে শুধুই লাল। থিমা রেডে এই ডবল কালারটা আসে না। এটা একটা ভালো কথা বললেন তো। এই ডাবল কালারের ফুল হলে শোভাটা বেড়ে যায়। অবশ্যই। আর পাতার যে পাতা তো সেই থিমার মতনই পাতা। আর যে থিমা যে ভ্যারাইটিটা এসেছিল, সেটা আমার ব্যক্তিগত মতে ওই পুরনো থিমার সঙ্গে আর যে থিমার খুব একটা পার্থক্য চট করে বোঝা যায় না। যাদের কাছে সেই পুরনো যে থিমা আছে, তাদের মনে হয় নতুন করে আর যে থিমা বেশি দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পাতাটার ভ্যারিগেশনটা বেশি আর যে থিমাতে, তাছাড়া ফুলটা প্রায় ওই পুরনো থিমার মতনই। এটা কি ভ্যারাইটি? এটা ওই ওয়াটারমেলন কিসের গ্রিন লিভ। তো আবার ভ্যারিগেটেড লিভ, গোল্ডেন লিভ দুটোই এখন আছে। এটা সবুজ পাতাটা, যেটা ওই সবুজ পাতার ওয়াটারমেলন কিস। এটা কি হাই ব্লুমার? না, এটা সব সময় হয় না, তবে যখন হয় খুব সুন্দর লাগে, কালারটা খুব সুন্দর, গাছটা ভরে থাকে। আর এটা থিমা রেড। এটাও ভালো ব্লুমার, তবে এই দুটো কালার আমি পাইনি এটাতে, সবসময়তেই লালটাই হয়। এটা কি ভ্যারাইটি? এটা গোল্ডেন সামার জ্যাকপট। এর ফুলের থেকে পাতার বিউটিটাই খুব সুন্দর। খুব সুন্দর পাতা। ওটা পাতাবাহার হিসাবেও একে বিরাট মর্যাদা দেওয়া যায়। ফুলটা কি একটু কম হয়? ফুলটা কম হয়, তবে খুব বড় বড় ফুল হয়। এখন একটু ছোট ছোট এসছে, পরে যখন আসবে বড় ফুল আসবে। আর এইটা? ওটা 21 জুয়েলসের ভ্যারিগেটেড পার্পল কালারটা। আর এই পাশে একটা সাদা ফুটে আছে। এটা অনেক পুরনো গাছ, হাওয়াই হোয়াইট। এটা ফক্সটেল অরেঞ্জ। আমাকে রেড বলে, আমি রেডটা চেয়েছিলাম, কিন্তু ফোটার পর দেখছি এটা অরেঞ্জ। এটা হাই ব্লুমার, খুবই হাই ব্লুমার। ফক্সটেলের সব কটা ভ্যারাইটি খুব হাই ব্লুমার, সব কটা কালারই একদম অরেঞ্জ টাইপের কালার আসে। আর ব্রাক্টের মধ্যে একটা হালকা কার্লি ভাব রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, অন্য রকমের। আর বুশ হবে গাছটা? হ্যাঁ,
তাহলে ফক্সটেল আপনি বলছেন সব ভ্যারাইটি ভালো। হ্যাঁ, ফক্সটেল ইয়েলো, ফক্সটেল অরেঞ্জ, ফক্সটেল রেড, ফক্সটেল হোয়াইটটার মনে হয় এখন দাম একটু বেশি হয়তো। একটা দুটো ফুল আছে, এটা কি? এটা হচ্ছে ওই লেডি বার্ড। লেডি বার্ড। আর এ পাশে এটা? ওটা চিলির একটা মাল্টিগ্রাফটেড গাছ আছে, চিলি ইয়েলো, হোয়াইট, আইসক্রিম, পিঙ্ক ইত্যাদি, বিভিন্ন চিলির মাল্টিগ্রাফট করা। আচ্ছা, এখানে আপনি সয়েল মিক্সচার দেখছি, তার উপরে অনেক চারকোল দেখছি। হ্যাঁ, ওটা পরে ওই এর মধ্যে ওই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটাকে বাড়াবার জন্য আমি একটা মাসে একবার করে একটা সলিউশন ইউজ করি। সেটা হচ্ছে চারকোল আর গোবর সারকে তার মধ্যে একটু অল্প আখের গুড় দিয়ে কয়েকদিন ভিজিয়ে রাখি, করে সেই জলটা ওই 1:10 রেশিওতে মিশিয়ে ওই জলটা দিই। ও, এতে জলে মাটি মিডিয়ার মাইক্রোবিয়াল যে অ্যাক্টিভিটিগুলো এগুলো বেড়ে যায়, অনেক মানে হেল্পফুল ব্যাকটেরিয়া তৈরি হয় মাটি মিডিয়াতে। আগে যে ওয়েস্ট ডিকম্পোজারের একটা সলিউশন দিচ্ছিলেন, ওটা দেন? হ্যাঁ, ওটাও দিই। ওটাও দিই। আর এটা আলাদা করে দেন? এটা আলাদা করে মাসে একবার করে দিই। চারকোল দেন কতটা? ওটা ধরে নাও যে ওই 4-5 লিটার জলের মধ্যে ওই 250-300 গ্রাম মতো চারকোল, আর 1 কেজি মতো গোবর সার, আর 100 গ্রাম মতো গুড়, আখের গুড় দিয়ে ভিজিয়ে দিয়ে 4-5 দিন ভিজিয়ে ওইটা ভালো মতো ডিকম্পোজ হয়ে গেলে ওইটার সঙ্গে 1:10 মানে 1 লিটার ওইটা 10 লিটার জল মিশিয়ে, কোনো ছাঁকি টাকি না, আচ্ছা, ওটা ডাইরেক্ট ওইভাবে গাছের গোড়া দিয়ে দেন। এটা একটা অসাধারণ, আগে তো কেউ এটা বলেনি। তো চারকোলগুলো এরকম ওপরেই থেকে যাবে? ওপরে থেকে যাচ্ছে। বন্ধুরা, আমরা দীর্ঘদিন ধরে বাসুদেব বাবুর এই ছাদ বাগানটি পরিদর্শন করছি, আর যতবার এসেছি কিছু না কিছু শিখতে পেরেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।